2002 সালের 1 জুলাই রাত 8:48 রাশিয়ার মস্কো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে BAL বাশকারিয়ান এয়ারলাইন্স ফ্লাইট 2937 স্পেনের বার্সেলোনার দিকে নিজের যাত্রা শুরু করে। আর অপরদিকে বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে DHL ইন্টারন্যাশনাল এভিয়েশন ME ফ্লাইট 611 পাইলট সহ 2 জন ক্রু মেম্বার নিয়ে বেলজিয়ামের ব্রাসেলস এয়ারপোর্টের দিকে যাত্রা শুরু করে। প্লেন দুটি স্বাভাবিকভাবেই 36,000 ফুট উচ্চতায় ফ্লাই করছিল, কিন্তু হঠাৎই ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। জার্মানির উবারলিঙ্গানের মধ্য আকাশে প্লেন দুটি মুখোমুখি সংঘর্ষ করে। সামান্য ভুলে বিমানপথে কি হতে পারে তা উবারলিঙ্গানে মধ্য আকাশের সংঘর্ষ আজও প্রতিটা এয়ারলাইন্স সহ বিমানবন্দরকে শিক্ষা দিয়ে থাকে। আর আজকে আকাশ বর্মনের এই ভিডিওটিতে আপনারা সেই দুর্ঘটনারই সম্পূর্ণ ব্যাখ্যা জানতে পারবেন। তবে ভিডিওটিতে এগিয়ে যাওয়ার আগে তোমাদের ইনকাম বাড়ানোর একটি উপায় বলছি। বর্তমানে আমেরিকার ইলেকশনের জন্য ক্রিপ্টোতে এক হাই দেখা গেছে এবং এক্সপার্টদের মতে মোমেন্টাম আরও বাড়তে পারে। তাই তুমি যদি ক্রিপ্টোতে ইনভেস্ট করতে চাও তাহলে এখনই তোমাকে হেল্প করতে পারে ভারতের সবথেকে বড় ক্রিপ্টো এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম কয়েনসুইচ। কয়েনসুইচে এখন তোমরা ক্রিপ্টো ফিউচারেও ট্রেডিং করতে পারবে উইথ 350+ কন্ট্রাক্টস এবং 25 গুণ লিভারেজের সাথে। এর মানে হচ্ছে তোমার কাছে যদি 1000 টাকা থাকে ট্রেডিং করবার জন্য, তাহলে তুমি 25,000 টাকা দিয়ে ট্রেড করতে পারবে। আর সাথে ফার্স্ট 15 দিনের জন্য থাকছে 100% ফ্রি রিবেট। কয়েনসুইচ ফাইন্যান্সিয়াল ইউনিট অফ ইন্ডিয়া দ্বারা রেকগনাইজ এবং এখনো পর্যন্ত 2 কোটিরও বেশি মানুষ এই প্ল্যাটফর্মকে ভরসা করে। তাছাড়াও কয়েনসুইচ রিসেন্টলি লঞ্চ করেছে কয়েনসুইচ কেয়ারস, যেখানে 600 কোটি ফান্ডস রয়েছে। যারা ভাজিরেক্সের এফেক্টেড ইউজার তাদের এফেক্টেড ফান্ড এখন সরাসরি সেখান থেকে উইথড্রল করতে পারবেন। আর এখন যা দেখতে পাচ্ছেন সেটা হলো ওদের গ্রাফ অফ রিজার্ভ। টোটাল কাস্টমার হোল্ডিং 1952.81 করোড়। টোটাল কয়েনসুইচ হোল্ডিং 2514.91 কোটি। এটা দেখে আশা করি বুঝতে পারছেন ওদের ফাইন্যান্সিয়াল হেলথ কতটা স্ট্রং। আর সব থেকে দারুণ ব্যাপার হচ্ছে প্রথম 30 দিনের জন্য আপনাকে কোনো ট্রেডিং ফি দিতেই হবে না। লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রইল, তোমরা গিয়ে চেক আউট করতে পারো। Crypto products and NFTs are unregulated and can be highly risky. There may be no regulatory recourse or any loss from such transactions. পশ্চিম রাশিয়ার স্বশাসিত বাশকর্তস্তান প্রজাতন্ত্রের রাজধানী ও সবথেকে বড় শহর হলো উফা। এই শহরের একটি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে সেখানকার স্থানীয় ইউনেস্কো কমিটির তরফ থেকে একটি ভ্রমণের আয়োজন করা হয়েছিল। ভ্রমণ স্থান হিসাবে নির্দিষ্ট করা হয়েছিল কাতালোনিয়ার কোস্ত দৌড়দা সৈকত। ইউরোপের এই ভ্রমণে যে সকল ছাত্রছাত্রীরা যাচ্ছিল তাদের অধিকাংশরই মাতা পিতা বাশকর্তস্তানের হাই র্যাঙ্কিং অফিসিয়ালস, যাদের মধ্যে একজনের পিতা লোকাল ইউনেস্কো কমিটির হেড ছিলেন। সারা রাত্রিব্যাপী ট্রেন জার্নি করে ছাত্রছাত্রীরা মস্কোতে এসে পৌঁছায় 26 জুন। এরপর সেখান থেকে তারা গাড়ি করে এয়ারপোর্টে যায়, কিন্তু ড্রাইভার ভুলবশত তাদেরকে অন্য একটি এয়ারপোর্টে নিয়ে যায়, যার ফলে পূর্ব নির্ধারিত প্লেনটিকে তারা মিস করে ফেলে। এরপর তারা মস্কোতে 2 দিন কাটায় এবং প্রভাবশালী মাতা পিতার দৌলতে ছাত্রছাত্রীরা একটি চার্টার্ড ফ্লাইট পেয়ে যায় নিজেদের যাত্রা সম্পন্ন করবার জন্য। 2002 সালের 1 জুলাই রাত 8:48 BAL বাশকারিয়ান এয়ারলাইন্স ফ্লাইট 2937 মস্কো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে স্পেনের বার্সেলোনার দিকে নিজের যাত্রাপথ শুরু করে। প্লেনটিতে 45 জন স্কুলের বাচ্চা, 7 জন প্যাসেঞ্জার এবং 9 জন ক্রু মেম্বার ছিল। এটি অন্যান্য দিনের মতোই একটি সাধারণ শিডিউল ফ্লাইট ছিল, যেটা প্রায় 4 ঘন্টা 20 মিনিটের মধ্যে 3000 কিলোমিটার অতিক্রম করে নিজের যাত্রা সম্পন্ন করবে। রাত 11টার সময় প্লেনটি সুইজারল্যান্ডের আকাশে প্রবেশ করে। সুইজারল্যান্ডের প্রাইভেট এয়ার স্পেস কোম্পানি স্কাইলাইট প্লেনটির কন্ট্রোলের দায়িত্বে ছিল। রাত্রি 11টার সময় কন্ট্রোল রুমে এয়ার ট্রাফিক কন্ট্রোলার হিসাবে পিটার মিলসন এবং তার এক সহকর্মী কর্মরত ছিল। সেই দিনটি এয়ার ট্রাফিকের জন্য খুব ব্যস্ত দিন ছিল। আর রাত্রি 11টার পর ওই এয়ার স্পেসে থাকা সমস্ত এয়ারপোর্টগুলিতেও কোনো রকম স্কেডিউল ল্যান্ডিংও ছিল না। ঠিক এই কারণে পিটারের সহকর্মী নিজের ওয়ার্ক স্টেশনের দায়িত্ব পিটারের উপরে ছেড়ে দিয়ে ব্রেকে চলে যায়।
মানে পিটার সেই সময় দুটি ওয়ার্ক স্টেশনের রক্ষণাবেক্ষণ করছিল। এই দুটি ওয়ার্ক স্টেশনে দুটি রাডার সিস্টেম ছিল। প্রথম রাডার সিস্টেম আকাশে থাকা প্লেনগুলির ট্রাফিককে মনিটর করছিল, আর দ্বিতীয় রাডার সিস্টেম এয়ারপোর্টে ল্যান্ড করতে আসা প্লেনগুলি সম্পর্কে মনিটরিং করছিল। রাত্রি 11:06 ফ্লাইট 2937 অস্ট্রেলিয়ার উপরে 36,000 ফুট উচ্চতায় ফ্লাই করে চলেছিল। তখন প্লেনের যাত্রীরা আর 2 ঘন্টার অপেক্ষায় ছিল, কারণ তারা আর মাত্র 2 ঘন্টা পরেই বার্সেলোনাতে পৌঁছে যেতে চলেছিল। অপরদিকে ঠিক 11:06 বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট 611 বেলজিয়ামের ব্রাসেলস এয়ারপোর্টের দিকে যাত্রা শুরু করে। এই যাত্রাপথে প্লেনটি কোনো যাত্রী নিয়ে যাচ্ছিল না। প্লেনটি বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দরে সমস্ত যাত্রীকে ডিপোর্ট করে মাত্র 2 জন ক্রু মেম্বার নিয়ে প্লেনটি ব্রাসেলস এয়ারপোর্টের দিকে যাত্রা শুরু করে। এর কিছুক্ষণ পরে 11:10 পিটারকে জানানো হয় যে মেন রাডারকে মেনটেনেন্স করবার জন্য বন্ধ রাখা হচ্ছে, তাই তাকে এখন ব্যাকআপ সিস্টেমকে ব্যবহার করতে হবে। 11:21 ফ্লাইট 611 পিটারের এয়ার স্পেসে প্রবেশ করে এবং প্লেনের পাইলট 36,000 ফুট উচ্চতায় প্লেনকে নিয়ে যাওয়ার জন্য পিটারের কাছে অনুমতি চায়। পারমিশন দেওয়ার আগে পিটার ট্রাফিককে রেগুলেট করে। সে দেখে এই উচ্চতায় অন্য কোনো প্লেনের আসার সম্ভাবনা আছে কিনা। কিন্তু তখনই দ্বিতীয় রাডার সিস্টেম থেকে ফ্লাইট AEF 1135 এর একটি মেসেজ আসে যে প্লেনটিকে পাশের এয়ারপোর্টে ল্যান্ডিং করাতে হবে। পিটার এই বার্তা পাওয়ার পর সেকেন্ড রাডার সিস্টেমের উপর লক্ষ্য দেয়। পিটার আশেপাশের এয়ারপোর্টের সাথে কন্ট্যাক্ট করবার চেষ্টা করে, কিন্তু তার ফোন ওয়ার্ক স্টেশন মেইনটেনেন্সের কারণে কাজ করছিল না। কিছুক্ষণের মধ্যেই পিটার আবার প্রথম রাডার সিস্টেমের সামনে চলে আসে, কারণ তখনও ফ্লাইট AEF 1135 এর ল্যান্ডিং করাতে 10 মিনিট বাকি ছিল। তাই পিটার মনে করে তার কাছে যথেষ্ট সময় আছে ফ্লাইট AEF 1135কে সঠিক নির্দেশ দেওয়ার জন্য। প্রথম রাডারের সামনে চলে আসার পর পিটার ফ্লাইট 611কে 36,000 ফুট উচ্চতায় ওড়ার পারমিশন দিয়ে দেয় এবং পুনরায় পাশের এয়ারপোর্ট টাওয়ারের সঙ্গে কন্ট্যাক্ট করবার চেষ্টা করতে থাকে। এখানে পিটার একটি ভুল করে ফেলে, একটি ছোট্ট ভুল। সেটা হলো সে যাচাই করতে ভুলে যায় ওই একই উচ্চতায় অন্য কোনো প্লেনের আসার সম্ভাবনা আছে কিনা। অনুমতি পাওয়ার পর ফ্লাইট 611 36,000 ফুট উচ্চতায় উঠতে শুরু করে। অন্যদিকে ফ্লাইট 2937 যেটা বার্সেলোনার দিকে যাচ্ছিল সেটাও 36,000 ফুট উচ্চতায় উঠছিল, যার ফলে ফ্লাইট 2937 এবং ফ্লাইট 611 এর যাত্রাপথ সুইজারল্যান্ডের কাছে এসে মিলে যাচ্ছিল। আর এটা দেখবার জন্য কন্ট্রোল রুমে কেউ ছিল না, কারণ পিটার ব্যস্ত ছিল AEF ফ্লাইট 1135কে সঠিকভাবে ল্যান্ড করানোর জন্য, যার জন্য সে পাশের এয়ারপোর্ট টাওয়ারের সঙ্গে কন্ট্যাক্ট করবার চেষ্টা করছিল। কিন্তু হঠাৎই দ্বিতীয় রাডারে চোখ পড়তেই পিটারের হৃদস্পন্দন থামবার উপক্রম হয়েছিল। সে এই জটিল সমস্যাটি বুঝতে পেরেছিল। সে তৎক্ষণাৎ ফ্লাইট 2937 এর উচ্চতা কমিয়ে 35,000 ফুট করবার নির্দেশ দেয়, কিন্তু এই নির্দেশের ঠিক 1 সেকেন্ড পরে ফ্লাইট 2937 এর TCS সিস্টেম বিপ অ্যালার্মের সঙ্গে বাজতে শুরু করে এবং বারংবার পাইলটকে প্লেনের উচ্চতা বাড়ানোর নির্দেশ দেয়। ফ্লাইট 2937 এর পাইলট রীতিমতো কনফিউজড হয়ে যায়। সে বুঝতে পারছিল না যে সে TCS এর সিস্টেমের নির্দেশ অনুযায়ী প্লেনের উচ্চতা বাড়াবে নাকি এয়ার ট্রাফিক কন্ট্রোলারের নির্দেশ অনুযায়ী প্লেনের উচ্চতা কমাবে। ঠিক এই একই সময়ে ফ্লাইট 611 এর TCS সিস্টেমেও এই একই রকম অ্যালার্ম বেজে ওঠে এবং পাইলটকে উচ্চতা কমানোর নির্দেশ দেয়। এই সময় পিটার কোনোভাবে ফ্লাইট 2937 এর সঙ্গে আবারও যোগাযোগ করে এবং পাইলটকে উচ্চতা কমানোর নির্দেশ দেয় এবং শেষমেশ ফ্লাইট 2937 এর পাইলট ট্রাফিক কন্ট্রোলারের নির্দেশ মেনে ফ্লাইটের উচ্চতা ধীরে ধীরে কমাতে শুরু করে। অন্যদিকে ফ্লাইট 611 এর পাইলট উচ্চতা কমাতে শুরু করে দিয়েছিল TCS এর নির্দেশের কারণে, অর্থাৎ সেই সময় দুটি প্লেনই একসঙ্গে নিচে নামতে শুরু করে। ভিডিওটিতে এগিয়ে যাওয়ার আগে আপনাদেরকে বলে রাখা ভালো যে প্লেনের TCS সিস্টেম এমন এক ধরনের অটোমেটেড সিস্টেম যেটা প্লেনের উচ্চতা, গতি এবং প্লেনের অভিমুখের উপর নির্ভর করে প্লেনের চারিপাশে একটি 3D ম্যাপ তৈরি করে এবং অনবরত সেই সব ইনফরমেশন প্লেনটির আশেপাশে থাকা অন্যান্য প্লেনগুলোতে জানাতে থাকে। এই 3D ম্যাপের মধ্যে অন্য কোনো প্লেন প্রবেশ করলেই TCS সিস্টেম অটোমেটিক্যালি একটি প্লেনকে নিচে এবং অন্য একটি প্লেনকে উপরে উঠতে নির্দেশ দেয়। কিন্তু এখানে পিটারের নির্দেশ ফ্লাইট 2937 মেনেছিল,
অন্যদিকে টিসিএস এর নির্দেশ ফ্লাইট 611 মেনেছিল। পিটার ভেবেছিল ফ্লাইট 2937 উচ্চতা কমালে সব কিছু একদম সঠিক হয়ে যাবে এবং কোনো বিপদ ঘটবে না, কিন্তু এই সময় পিটার জানতো না যে ফ্লাইট 611 এর উচ্চতা কমাতে শুরু করেছে। একই সময় ফ্লাইট 611 পিটারের সাথে যোগাযোগ করবার চেষ্টা করে, কিন্তু পিটার ফ্লাইট 2937 এর সঙ্গে কন্ট্যাক্টে ছিল, তাই তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। মেইন রাডার সিস্টেম মেইনটেনেন্সের কারণে বন্ধ ছিল, আর ব্যাকআপ সিস্টেমে পিটার কাজ চালাচ্ছিল, যেখানে ভিজুয়াল এইচটিসির মতো গুরুত্বপূর্ণ ইনফরমেশন ডিসপ্লে হয় না। যে সিস্টেম অন থাকলে এই ধরনের পরিস্থিতিতে রেড অ্যালার্ম সহ তীব্র আওয়াজ করতে থাকতো। আর ঠিক এই কারণেই পিটার এই পরিস্থিতি সম্পর্কে কোনো রকম উপলব্ধি করতেই পারেনি। সব কিছুই সঠিক আছে ভেবে পিটার দ্বিতীয় রাডার সিস্টেমে ফ্লাইট 1135 এর ল্যান্ডিংয়ের ব্যাপারে মনোযোগ দেয়। অন্যদিকে ফ্লাইট 611 এবং 2937 দুটি প্লেনেরই টিসিএস সিস্টেমের অ্যালার্ম একটানা বেজেই চলেছিল। এই দুটি প্লেনের পাইলট প্লেনের উচ্চতা কমাতে শুরু করেছে। এর কিছুক্ষণ পর পিটার আবারও ফ্লাইট 2937 এর সঙ্গে যোগাযোগ সম্পন্ন করে এবং জানায় যে ফ্লাইট 611 তাদের ঠিক ডান দিক থেকে আসছে, কিন্তু আসলে ফ্লাইট 611 তাদের বাম দিক থেকে আসছিল। ঠিক এই কারণে ফ্লাইট 2937 এর পাইলট যখন ডান দিকে দেখে তখন কোনো ফ্লাইট তার নজরে আসেনি, কিন্তু এই ঘটনার 3 সেকেন্ড পরেই ফ্লাইট 2937 এর পাইলট হঠাৎই দেখে ফ্লাইট 611 তাদের বাম দিক থেকে তীব্র গতিতে ধেয়ে আসছে। সঙ্গে সঙ্গে ফ্লাইট 2937 এর পাইলট প্লেনকে উপরে তোলবার জন্য নিজের সব চেষ্টা কাজে লাগিয়ে দেয়, কিন্তু নিচের দিকে যাওয়া প্লেনকে হঠাৎ করে কিছু সেকেন্ডের মধ্যেই উপরের দিকে উঠিয়ে নিয়ে যাওয়া বলতে গেলে প্রায় অসম্ভব। আর 3 সেকেন্ড পরে মানে 12:32 প্রায় 34,800 ফিট উচ্চতায় ফ্লাইট 611 ফ্লাইট 2937কে 2 খণ্ডে ভাগ করে সামনের দিকে এগিয়ে যায়। এই সংঘর্ষের ফলে ফ্লাইট 2937 দুটি ভাগে ভাগ হয়ে যায় এবং সামনের দিকের অংশটি ভার্টিক্যালি পড়ে মাটির সঙ্গে ধাক্কা খায়, আর ইঞ্জিনের অংশ বেশ কয়েকবার হাওয়াতে ঘুরপাক খাওয়ার পরে অবশেষে মাটিতে এসে পড়ে। এই সংঘর্ষ এতটা ভয়াবহ ছিল যে ফ্লাইট 2937-এ থাকা 45 জন বাচ্চা, 7 জন প্যাসেঞ্জার, 9 জন ক্রু মেম্বার সকলেই এক দুঃখজনক মৃত্যুবরণ করে। অন্যদিকে এই সংঘর্ষের ফলে ফ্লাইট 611 সম্পূর্ণ ভেঙে যায় এবং প্লেনটি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে হাওয়াতেই গোল গোল হয়ে পাক খেতে থাকে। আর প্রায় 2 মিনিট 5 সেকেন্ড পর ফ্লাইট 611 শেষমেশ ঘটনাস্থল থেকে 7 কিলোমিটার দূরে জঙ্গলের উপর ভেঙে পড়ে এবং ফ্লাইটে থাকা প্রত্যেকটি ক্রু মেম্বার মারা যায়। এই ঘটনায় একটিও প্রাণী জীবিত ছিল না। 2 প্লেন মিলে এই দুর্ঘটনায় 71টি তরতাজা প্রাণ বেরিয়ে যায়। পরে ঘটনাটির তদন্তে জানা যায় স্পেস কন্ট্রোল কোম্পানি স্কাই গাইডের অবহেলাতেই এই ঘটনা ঘটেছিল, কারণ যখন এই ঘটনা ঘটে তখন 2টি ওয়ার্ক স্টেশন অপারেট করবার জন্য কেবলমাত্র একজনই দায়িত্বে ছিলেন, যার ফলে একজন ব্যক্তি এই ঘটনার সময় ফ্লাইট 1135 ল্যান্ডিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। এগুলো ছাড়াও মেইন রেডার সিস্টেম মেইনটেনেন্সের কারণে কাজ করছিল না, তাই পিটারকে বাধ্য হয়ে ব্যাকআপ সিস্টেম ব্যবহার করতে হয়, কিন্তু ব্যাকআপ সিস্টেমে এইচটিসির অ্যালার্মের মতো অতি গুরুত্বপূর্ণ সিস্টেম না থাকার কারণে পিটার এই দুর্ঘটনার কোনো রকম ইন্ডিকেশনই পায়নি। এসব ছাড়াও মাটিতে যে সকল পলিউশন সিস্টেম যা 2টি প্লেনের সংঘর্ষের আন্দাজ করে সেটাও সংঘর্ষের প্রায় 2.5 মিনিট আগে থেকেই মেইনটেনেন্সের কারণে কাজ করা বন্ধ করে দেয়। আর আশ্চর্যজনক ব্যাপার এটাই যে পিটার এই ব্যাপারেও জানতো না। এই রিপোর্ট অনুযায়ী জানা যায় যে প্লেন দুটি একে অপরের দিকে এগিয়ে আসছিল। সেই সময় ঘটনাস্থল থেকে 1080 কিলোমিটার দূরে জার্মানির একটি এয়ারস্পেস কোম্পানিতে কর্মরত একজন কন্ট্রোলার এই দুর্ঘটনার সম্ভাবনার কথা বুঝতে পারে, কিন্তু ইন্ডাস্ট্রি রুল অনুযায়ী কোনো কন্ট্রোলার তার এয়ারস্পেসের বাইরে থাকা প্লেনের সঙ্গে কোনোভাবেই কন্ট্যাক্ট করতে পারে না, যে কারণে এই কন্ট্রোলার পিটারকে ফোন করে এই ঘটনা সম্পর্কে জানানোর চেষ্টা করেছিলেন, কিন্তু এদিকে মেইনটেনেন্সের কারণে টেলিফোন বন্ধ থাকায় তার এই চেষ্টা সফল হয়নি এবং একটি মর্মান্তিক ঘটনা ঘটে যায়, যা আজও এয়ারলাইন্সের ইতিহাসে অনেকগুলো কালো দাগের মধ্যে একটি। ভবিষ্যতে অন্যান্য কালো দাগগুলো সম্পর্কেও আলোচনা করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে সেফ।